নারীকে হত্যার পর মাথাবিহীন মরদেহ পুড়িয়ে ফেলার সময় আখাউড়ায় যুবলীগ নেতার ছেলে আটক। এলাকায় চাঞ্চল্য, খুনের মোটিভ সন্ধানে পুলিশ। আমরা সংবাদ পেয়ে দ্রুত সেখানে যাই। সেখানে যে পুরো লাশ উদ্ধার করি, অঙ্গার হওয়া একটি লাশ উদ্ধার করি, যার মাথা ছিল না, বডি পুরোটাই অঙ্গার অবস্থায় ছিল। চাঁদপুরে জাহাজে 7 জনকে হত্যার ঘটনায় মামলা হয়নি এখনো। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর হলো মরদেহ। আমরা সরকারের কাছে, প্রশাসনের কাছে আমরা এই নিরাপত্তাহীনতা থেকে মুক্তি চাই। গণ অভ্যুত্থানে নিহতের ঘটনায় আশুলিয়া থানার কয়েকটি মামলা প্রশ্নবিদ্ধ। একটির বিষয়ে জানেই না ভুক্তভোগী পরিবার। 2টি মৃত্যুর 4টি মামলা। একটা মামলা বাণিজ্য করার জন্য এর পিছনে মামলা প্রতি মনে করেন যে 1 লাখ বা 2 লাখ টাকা করে নিয়ে সে রাতারাতি কোটিপতি হতে চাইছে। পদ্মা সেতু হয়ে খুলনা থেকে নতুন রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু। দ্রুত ঢাকায় পৌঁছাতে পেরে সন্তুষ্ট যাত্রীরা। ভাড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। ঢাকায় পৌঁছানোর পরে জ্যাম থাকে, তো এখানে সেই জ্যামটা থাকবে না। তাছাড়া এখানে ভাড়াটাও কম আছে। আমি অনেক সময় একটু লেট হলো ট্রেনে যাওয়ার চেষ্টা করি। জাহানাবাদ এক্সপ্রেস হওয়াতে তো আমরা 3 ঘন্টা 4 ঘন্টায় ঢাকা চলে যেতে পারতেছি। টাঙ্গাইলের সরকারি রাস্তায় চলাচলে ছাত্রলীগ নেতার বাধা। ভোগান্তিতে শত শত মানুষ। সাইনবোর্ড আর পোস্টারে হুমকি দেয়া হলেও নির্বিকার প্রশাসন। বড়দিন উপলক্ষে বিভিন্ন জেলায় জমকালো আয়োজন। সন্ধ্যায় খ্রিস্টান পল্লীতে নগর কীর্তন। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মাথাবিহীন মরদেহ পুড়িয়ে ফেলার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হাতে নাতে আটক হয়েছে একজন। সকালে উপজেলা যুবলীগ নেতার বাড়িতে এই লোমহর্ষক ঘটনায় গ্রামবাসীর মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। উদ্ধার হয়েছে হত্যায় ব্যবহৃত অস্ত্র ও কাটা মাথা। নিহত নারীর নাম হরলুজা বেগম। পুলিশের ধারণা 50 ওই নারীর মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল আটক যুবকের। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হাঁস খুঁজতে গিয়ে পরিত্যক্ত বসত ঘরে আগুন দেখতে পায় কয়েকজন প্রতিবেশী। কি পোড়ানো হচ্ছে জানতে চাইলে বাড়ির মালিকের ছেলে ফারহান ভুইয়া রনি অসংলগ্ন উত্তর দিতে থাকে। সন্দেহ বাড়ে প্রতিবেশীদের। রনিকে বেঁধে খবর দেয়া হয় পুলিশে। আমাদের দেখি যে গ্রিল বাইঙ্গে 2টা রাজা আসে নাই হয়ে গেছে। তো রাজা আসতে বিশ্রায় এবার জন্য আমি এদিকে আসছি, এদিকে আসা বলি আমি এদিকে দোয়া উঠতেছি। এবার তো ওইদিকে যাইও না, যাইলে কিন্তু তোমরা কিন্তু মার্ডার মামলা দিব। আমাদের সবাইকে বলছে, গ্রামবাসীকে। তো গ্রামবাসীর মহিমূল্য যারা ছিল তারা বলছে তোরা গিয়ে দেখি আমরা না আসি। তখন 2 জন ছেলে যায় গিয়ে দেখা দেয় একটা মানুষের মতন আকৃতি দেখা যায় পুড়তেছে। 5-7 জন ছেলে ফেলে ওখানে যায়, সেটা তারে আটকাইয়া দিছে। দেওয়ার পরে তখন আমি থানাতে ফোন করি। পুলিশ এলে ঘটনা ভিন্ন দিকে মোড় নেয়। জানায় পুড়ে যাওয়া অংশ মানুষের মস্তকবিহীন দেহ। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের জমি থেকে উদ্ধার হয় ছিন্ন মস্তক। পাশেই মেলে হত্যায় ব্যবহৃত অস্ত্র। মরদেহের পরিচয় উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। হত্যার কারণ উদ্ঘাটনে কাজ করছে তারা। ফারহান ভুইয়া রনি তাকে আটক করা হয়। আটক করে তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায় যে সে খুন করেছে এবং সে খুন করে তার মাথা ধরটি পার্শ্ববর্তী পুকুরের পাড়ে পুঁতে রেখেছে। তখন তার দেখানো মতে আমরা মাথাটা উদ্ধার করি। এ ঘটনায় তোলপাড় গোটা আখাউড়া। গ্রেফতার ফারহান ভুইয়া রনি উপজেলা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভুইয়া শানুর ছেলে। আমি বাড়িতে আমার কলাই এদিকে তো আমরা গরু ঢুকতারি নাই, আমরা শরীরে মেজা লাগবো। 5,000 টাকা পাইছে ভাই উদার নেশা করছে, আমরা একটাও দেয় না। হ্যাঁ নেশা করে উলাইতে। মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে পুলিশ। ঘটনার পর থেকে যুবলীগ নেতা শানু পলাতক। সাবরিনা লিজা, যমুনা নিউজ। চাঁদপুরের 7 নৌ শ্রমিক খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে নৌ পুলিশ।
ময়না তদন্ত শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে এমন নৃশংসতার ঘটনায় বিক্ষোভ করেছে চাঁদপুরের নৌযান শ্রমিকরা। প্রত্যেক শ্রমিক পরিবারকে 20 লাখ টাকা ক্ষতিপূরণ এবং রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের দাবি জানিয়েছে নূরজাহান শ্রমিক নেতারা। নিহত 7 নৌ শ্রমিকের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চাঁদপুর জেনারেল হাসপাতাল পরিবেশ। অপঘাতের এই মৃত্যু কোনোভাবেই মানতে পারছে না পরিবারগুলো। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারানো মানুষগুলো দাবি তুলেছেন নিরাপদ নৌপথ আর সুষ্ঠু তদন্তের। এই সুষ্ঠু বিচারটাই চাই আমরা, যাতে পরবর্তীতে আর কোনো নাবিক ভাই যাতে এই সমস্যায় না পড়ে। স্বজনদের পাশে দাঁড়িয়েছে শ্রমিক সংগঠনগুলো। নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারে 20 লাখ টাকা ক্ষতিপূরণ এবং রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের দাবি তাদের। 26 ডিসেম্বরের মধ্যে হত্যাকারীরা গ্রেপ্তার না হলে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন নেতারা। আসামিদেরকে আগামী 26 তারিখের মধ্যে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি। আগামী 26 তারিখ রাত দিবাগত রাতের মধ্যে যদি এই খুনিগুলারে অ্যারেস্ট করা না হয় তাহলে রাত 12:01 থেকে সারা বাংলাদেশে নৌযান শ্রমিক কর্মবিরতিতে পালন করবে। প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারকে 20 লক্ষ টাকা রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দিতে হবে। ঠিক। তার পাশাপাশি তাহারকে আমার এই ভাইদেরকে শহীদ মর্যাদা রাষ্ট্রীয়ভাবে দিতে হবে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এরই মধ্যে পাওয়া বেশ কিছু ক্লু নিয়ে এগিয়েছে তদন্ত। আমরা ইতিমধ্যে বেশ কিছু ক্লু পেয়েছি, যেগুলো তদন্তের স্বার্থে আমরা বলতে পারতেছি না। শোয়া অবস্থায় তাদের মৃতদেহগুলো দেখতে পাই এবং অত্যন্ত ধারালো দেশীয় অস্ত্র দ্বারা মাথায় এবং গলায় আঘাত করা হয়। এ থেকে যেটা মনে হচ্ছে যে এটা পূর্ব পরিকল্পিত। ঘটনার রাতে গুরুতর জখম জুয়েল রানা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শ্বাসনালী কেটে গেলেও তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। দর্শক, এই ব্যাপারে আরো জানবো আমার সহকর্মী কাদের পলাশের কাছ থেকে। পলাশ, হত্যার রহস্য উন্মোচনে পুলিশের অগ্রগতি কতদূর এবং কি জানা যাচ্ছে এ ব্যাপারে? ইশরাত, পুলিশ ইতিমধ্যে বিভিন্ন প্রকারের তথ্য, বিভিন্ন উপাত্ত কিন্তু সংগ্রহ করেছে। যদিও বড় বিষয় হচ্ছে এখন পর্যন্ত কিন্তু মামলা রুজু হয়নি। তবে পুলিশ অপেক্ষায় আছে যে পরিবারের স্বজনের পক্ষ থেকে নাকি জাহাজের মালিক পক্ষ থেকে মামলাটি করা হবে, সে অপেক্ষাটা আছে। তবে তদন্ত কাজ কিন্তু ইতিমধ্যে চলমান আছে। আমি চাঁদপুরের জেলা প্রশাসক মহসিন উদ্দিন এবং পুলিশ সুপার তার সাথেও কথা বলেছি, দুজনের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে ঘটনার বিষয়টা আসলে যা তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা রুমে রুমে আসলে প্রত্যেককে হত্যা করা হয়েছিল, যে কারণে এটাকে ধরে এবং দুটি মোবাইল ফোন আছে, সেই মোবাইল ফোনকে ধরে ইস্যু ধরেই কিন্তু তারা অগ্রসর হচ্ছে তদন্ত কাজে। ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফ থেকে 4 সদস্যের বিশিষ্ট একটি তদন্ত টিমও গঠন করা হয়েছে। কারণ শুধুমাত্র এই নৌপথ কি নিরাপদহীনতায় আছে কিনা বা চুরি ডাকাতি আসলে কতটা এখন এই সময়ে এসে কতটা বেড়েছে সেই বিষয়গুলো তদন্ত করবে এবং এই ঘটনার পেছনের গল্পটাও বের করার চেষ্টা করবে এই তদন্ত টিম। যদিও আজকে দেখেছি আমরা নৌযান যে পরিবহন শ্রমিকরা আছেন তারা কিন্তু সকালে আন্দোলন করেছে এবং তাদের দাবি হচ্ছে যে যারা নিহত হয়েছেন বা যারা খুনের শিকার হয়েছেন তাদের পরিবারকে অন্তত 20 লাখ টাকা করে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয়, তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এসব কর্মসূচি না মানলে তারা 26 তারিখের পরে হচ্ছে কর্মবিরতিতে যাবেন, এ ধরনের হুঁশিয়ারিও কিন্তু দিয়েছে। সেই বিষয়টিকেও কিন্তু বিবেচনায় নিয়েছে নৌ পুলিশ এবং জেলা প্রশাসন। আমরা দেখছি আজকে দুপুরের পরে হচ্ছে প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের তরফ থেকে 20,000 টাকা এবং নৌ পুলিশের পক্ষ থেকে 10,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ইতিমধ্যে 6 জনের মরদেহ তাদের স্বজনদের কাছে, পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর একজনের মরদেহ এখনও হস্তান্তর করা হয়নি, কারণ তার স্বজন এখনও এসে পৌঁছায়নি। তবে পৌঁছালেই তার আর্থিক সহায়তা এবং মরদেহ হস্তান্তর করা হবে। ইশরাত, কাদের ধন্যবাদ আপনাকে। ছাত্র জনতার আন্দোলনের নিহতের ঘটনায় আশুলিয়া থানায় দায়ের হওয়া কয়েকটি মামলা প্রশ্নবিদ্ধ। একটি ঘটনায় পরিবারের অজান্তে মামলা দায়ের করেছে অন্য কেউ, আরেকটি ঘটনায় 2 জন নিহতের ক্ষেত্রে পৃথক 4টি মামলা হয়েছে। বাদী স্বজনরাই। মামলা বাণিজ্য আর আর্থিক লেনদেনের জন্যই একই ঘটনায় পৃথক মামলা উঠেছে অভিযোগ।
দালাল চক্রের কারণেই এমনটা ঘটছে স্বীকার করল পুলিশও। বগুড়ার সহকর্মী মেহেরুল সুজনের সহযোগিতায় আলো জানাচ্ছেন মাহফুজুর রহমান নিপু। ছোট ছেলের লেখাপড়ার জন্যই ছিলেন আশুলিয়ায়। ছাত্র জনতা আন্দোলনে বুলেটের আঘাতে সন্তানের মৃত্যুর পর আশুলিয়া ছেড়ে বগুড়ায় বড় ছেলের কাছে চলে যান বাবা মা। তবে ছেলে সাবুরের স্মৃতি তাড়িয়ে ফিরে তাদের। আশুলিয়া থানায় ভ্যানের উপর মরদেহ তোলার ভিডিও তোলপাড় সৃষ্টি করে দেশ জুড়ে। সেই ভ্যানেই ছিল 10ম শ্রেণীর শিক্ষার্থী আসাবুরের মরদেহ। 5 আগস্ট গুলিতে নিহত হন সাবুর। ছেলে হত্যার বিচার পাওয়া নিয়ে সংশয়ে পরিবারটি। আশুলিয়া থানায় মামলা করতে গিয়ে দেখেন সাবুরের চাচাতো ভাই পরিচয়ে আগেই মামলা করেছেন শাহিদ হাসান নামের এক যুবক। সাবুরের পরিবার বলছে বাদীকে চেনেন না তারা। পরে তাদের মামলাও নেয় পুলিশ। আমরা যেখানে থাকি ওইখান থেকে একজন মামলা করেছে, ছেলেকে আমরা চিনি না, খুঁজো পাইনি, শুধু আমার নামটাই বানান ঠিক লেগছে। ওর বাবার আমাদের দেশের সম্পূর্ণ ভুলভালতি দিয়ে করছে, 119 জনের নাম দিয়ে। একটা মামলা বাণিজ্য করার জন্য এর পিছনে মামলা প্রতি মনে করেন যে 1 লাখ বা 2 লাখ টাকা করে নিয়ে সে মানে রাতারাতি কোটিপতি হতে চাইছে। কোনো নিরাপদ লোক যাতে মানে না হয়, ভোগান্তির শিকার না হয়, এটা আমি চাই। 5 আগস্টেই বাইপাইলে গুলিতে নিহত হন সুমন ইসলাম ও তৌহিদুর রহমান। দুটি হত্যার ঘটনায় আশুলিয়াতে মামলা হয়েছে 4টি। সুমন হত্যার ঘটনায় প্রথমে মামলা করেন তার মামা, পরে মা। আর তৌহিদুর হত্যাকাণ্ডের প্রথমে মামলা করেন স্ত্রী, পরে তৌহিদুরের ভাইও। একাধিক মামলা কেন হচ্ছে তার আরেকটি কারণ জানালেন আন্দোলনে নিহত আরেকজনের বাবা। টার্মিনালের মামলাটাই আমার আসল ছিল, ওইটাই আমি করছি। পরে এইটা আবার করা লাগছে, এখানে এলাকার নেতা মেতারা বলছে যে আপনারা এখানে মামলাটা করেন, করলে ভালো হবে। সাভার থানার ভিতরে 80 জন যে ওনারা নাম দিল, কারে কারে দিল এটা আমরা সঠিক জানি না। আইনজীবীরা বলছেন এভাবে মামলার কারণে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। এই সকল মামলা আমাদের প্রকৃত মামলাকে দুর্বল করে দিবে। সুতরাং পুলিশ অফিসারদের এই বিষয়ে অনেক সতর্ক হওয়া উচিত। মামলা গ্রহণ করার আগে এই সকল বিষয় যাচাই বাছাই করা উচিত। পুলিশও বলছে ছাত্র জনতা আন্দোলনে নিহতদের নিয়ে মামলা বাণিজ্য করতে সক্রিয় ছিল দালাল চক্র, তাই বিষয়গুলো তারা খতিয়ে দেখছে। এই দালাল চক্ররা ব্যবসা করার জন্য বা আসামি বিভিন্ন লোকজনকে আসামি বানায়া তাদের কাছ থেকে একটা মানে অনৈতিক সুবিধা পাওয়ার জন্য হয়তো বিজ্ঞ আদালতে পিটিশন দাখিল করেছে, সেটা বিজ্ঞ আদালত থেকে থানাকে মামলা রেকর্ড করতে বলেছে। এরকম কিছু কিছু জায়গায় আছে। একই রকমের ভিকটিম রেখে যদি 2টা বাদী হয় তাহলে নিকটাত্মীয় দেখা হয়, আর দ্বিতীয়ত যদি নিকটাত্মীয় না থাকে তাহলে যেটা আগে হয়েছে সেটাকেই গ্রাহ্য করা হয়। আইনি ফাঁকফোকরে জুলাই আগস্ট গণহত্যায় জড়িতরা যেন কোনোভাবে পার না পায়, সেজন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার তাগিদ ভুক্তভোগী পরিবারগুলোর। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। চুরির অপবাদে এক যুবককে নাকে খত দেওয়ার ঘটনায় তোলপাড় লক্ষ্মীপুর। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এর ভিডিও। গত রোববার সদর উপজেলার কাজীর দিঘির পাড় বাজারে এই ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায় ভুক্তভোগী রহমতুল্লাহকে খুঁটির সাথে বেঁধে রেখেছে কয়েকজন। এ সময় রহমতকে নাকে খত দিয়ে মসজিদ পর্যন্ত যেতে বলে কয়েকজন। খত দিয়ে মসজিদ পর্যন্ত গেলে তাকে লাঠি দিয়ে আঘাত করতেও দেখা যায় ভিডিওতে। এই বিষয়ে সেই বাজারের ব্যবসায়ী নিজামুদ্দিন বলেন, স্থানীয় এক মুদি দোকানদারের ক্যাশ থেকে টাকা চুরির অপবাদে রহমতকে আটক করা হয়। পরে নাকে খত দেওয়ার পাশাপাশি মারধর করে বাজারের কয়েকজন ব্যবসায়ীরা। পদ্মা সেতু হয়ে নতুন রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। যাত্রীচাপ থাকায় প্রথম দিনে নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরিতে ছাড়তে হয় এক্সপ্রেস ট্রেনটি। সেবা ও ভাড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া যাত্রীদের। এতদিন খুলনা থেকে ছেড়ে ফরিদপুর হয়ে যে ট্রেন চলত ঢাকার গন্তব্যে, সেটা এবার মাঝপথে নড়াইল স্টেশন ছুঁয়েছে। পদ্মা সেতু হয়ে নতুন রুটের রেল চলাচলে খুশি যাত্রীরা। নড়াইল থেকে আমরা প্রথমবারের মতো আজকে ট্রেনে করে ঢাকায় যাব। এই অনুভূতি আসলে আমাদের এত বেশি আনন্দের যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা অল্প সময়ের মধ্যে খুলনায় যেতে পারবো। আগে 5-7 ঘন্টা লাগতো, এখন আর তা লাগতেছে না। আমাদের আর কোনো প্রকার লেখাপড়া কোনো বিঘ্ন সৃষ্টি হবে না। আমরা অল্প খরচে ঢাকা যাতায়াত করতে পারবো। ভোর 6টায় জাহানাবাদ এক্সপ্রেস যাত্রা শুরু করে সকাল 10:30টায় ঢাকায় পৌঁছায়। নির্ধারিত বিরতি শেষে সকাল 11:20 ট্রেনটি রূপসী বাংলা এক্সপ্রেস নাম নিয়ে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যায়। অনেক আগের থেকে ট্রেন জার্নি আমার কাছে খুবই ভালো লাগে। আমি অনেক সময় একটু লেট হলো
ট্রেনে যাওয়ার চেষ্টা করি। জাহানাবাদ এক্সপ্রেস হওয়াতে তো আমরা 3 ঘন্টা 4 ঘন্টায় ঢাকা চলে যেতে পারতেছি, তো এটা আমাদের জন্য একটা বড় সুযোগ। বাসে গেলে তো অনেক ঢাকায় পৌঁছানোর পরে জ্যাম থাকে, তো এখানে সেই জ্যামটা থাকবে না, তাছাড়া এখানে ভাড়াটাও কম আছে। যশোরের বেনাপোল থেকে একই দিনে ট্রেনটি ফিরবে ঢাকায়, এরপর রাতে ফের ছুটবে খুলনার উদ্দেশ্যে। ভ্রমণ সময় এবং ব্যয় দুটোই হ্রাস পাবে, তো এতে করে মানুষ খুলনা যশোর এই অঞ্চলের মানুষ স্বল্প সময়ে ঢাকার সাথে যোগাযোগ করতে পারবে। 12টি বগি নিয়ে চলা ট্রেনটিতে 768টি আসন রয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। টাঙ্গাইলের সরকারি রাস্তায় বাঁশের বেড়া দিয়ে গ্রামবাসীর চলাচল বন্ধ করে রেখেছে স্থানীয় এক ছাত্রলীগ নেতা। এমনকি প্রশাসনের কেউ গেলে তাকে বেঁধে রাখার হুমকি দিয়ে একটি পোস্টারও টানিয়েছেন। অবশ্য এ বিষয়ে কিছুই জানেন না সাফাই অভিযুক্ত জিহক খান রুদ্র। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। প্রশাসনের 144 ধারা জারির সাইনবোর্ডের নিচেই আলাদা পোস্টার। প্রশাসনের কেউ সেই জমিতে গেলে তাদের বেঁধে রাখার হুমকি এক ছাত্রলীগ নেতার। ঘটনাটি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সৈয়দপুর গ্রামের। আওয়ামী লীগের আমলে সরকারি রাস্তাটি ব্যবহার করত গ্রামের বাসিন্দারা। এলাকাবাসী জানায় সে সময় স্থানীয় এক ইটভাটা মালিকের থেকে রাস্তা ব্যবহারের ভাড়া হিসেবে টাকা নিতেন আজগানা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি জিহক খান রুদ্র। তবে সরকার পতনের পর ইটভাটা মালিক টাকা দিতে অস্বীকৃতি জানায়। এরপরই সেই সড়কে বাঁশের বেড়া দেয় রুদ্র। সরকারের জায়গা, সরকারের রাস্তা এটা বন্ধ করে দিচ্ছে, ঘর উঠেছে, আমাকে কিন্তু যাতায়াত করতে দিব না। 2 মাস যাবত এইভাবে রাস্তা ঘাটে এইভাবে আটকে রাখছে, মানে সমাজের মানুষের চলাফেরা এখানে মানে কষ্ট হয়ে যাচ্ছে। ছাত্রলীগের একজন নেতা, প্রভাব বলতে এখান দিয়ে তারা রাস্তা দিবে না। প্রশাসন সেই রাস্তাটিতে সাইনবোর্ড দেয়ায় তার নিচে আলাদা পোস্টার লাগিয়ে রাখে রুদ্র। যেখানে প্রশাসনের লোককেও সেখানে গেলে খাম্বার সাথে বেঁধে রাখার হুমকি দেওয়া হয়। অভিযুক্ত রুদ্রর অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী সম্প্রতি সমাধানের আশায় মানববন্ধন করেন। তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন জিহক খান রুদ্র। আপনার ওই জায়গাটায় আমার ঘর ছিল, বলে দেন যেটা সরকারি সম্পত্তি বা আমার সম্পত্তি। তারা যে অভিযোগটা করতে সেটা মিথ্যা এবং ভিত্তিহীন। আপনি তদন্ত করেন, তারা উদ্দেশ্যমূলক ভাবে আমার বিরুদ্ধে বলতেছে। অভিযুক্ত রুদ্রর কার্যকলাপ সম্পর্কে জানেন পুলিশ কর্মকর্তা। দ্রুতই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন তিনি। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি কোনো অবনতির সংখ্যা দেখা যায় সেক্ষেত্রে আমরা দ্রুত ব্যবস্থা নিব। অলরেডিও 2-1 বার এখানে আমাদের ফোর্স গিয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রুদ্রকে দ্রুত আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগী গ্রামবাসীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। গণহত্যার সাথে জড়িতদের বিএনপিতে জায়গা দেওয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে জেলা বিএনপির উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সেখানে জেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্র প্রতিষ্ঠা করা। জনগণের শাসন প্রতিষ্ঠিত করতে তাগিদ দেন তিনি। সন্ত্রাসের সাথে জড়িতদের বিএনপিতে না নেয়ার বিষয়ে দলের প্রতিটি সেক্টরের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া আছে বলেও জানান মির্জা ফখরুল। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তরণ একমাত্র উপায় হচ্ছে এটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। জনগণের যে শাসন, সেই শাসনকে স্থাপিত করতে হবে। 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান তিনি। এর আগে তার মুক্তির কাগজ কারাগারে পৌঁছায়। যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন পিন্টু। 2008 সালের জানুয়ারি মাস থেকে তিনি কারাবন্দী ছিলেন। সম্প্রতি এই মামলায় খালাস পেয়েছেন তিনি। সরাসরি জিয়াউর রহমানের সমাধিতে যাওয়ার কথা তার। আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে এই দেশে আসতে দেওয়া হয় নাই, তার উপরে বিভিন্ন মামলা দিয়ে তাকে আজকে বাইরে রাখা হয়েছে। আমি আশা করি আপনারা ধৈর্য ধারণ করবেন। আমরা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সমস্ত নেতা কর্মীরা আমরা যাতে তারেক রহমানের যে নির্দেশ, সেই নির্দেশ বাস্তবায়ন করতে পারি, সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। সংস্কার কমিশনের কাজ চলছে। কমিশনের রিপোর্টের পরে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচন দেওয়া হবে, এমনটাই বলেছেন ক্রীড়া ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকালে দিনাজপুরে তিনি বলেন, রংপুর বিভাগের জেলাগুলোয় উন্নয়নের ছোঁয়া লাগেনি। এই বৈষম্যের পূরণ করে সমতা আনতে চায় সরকার। তিনি
কাহারোল উপজেলায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় করেন তিনি। বিকেলে খানসামা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি সমাবেশে যোগ দেবেন উপদেষ্টা। সরকার নিয়েছে তাতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা, মতামত এবং সমর্থন প্রত্যাশা করি। সরকার এই সকল দপ্তর, সকল সংস্থায় যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, বাংলাদেশে নতুনভাবে করতে হলে সবকিছুকে আবার পুনর্গঠন করতে হবে। 15 বছরে দেশে গুম ও হত্যার শিকার হাজারো মানুষের খবর পাওয়া যাচ্ছে না, এমনটাই জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। 1.5 যুগ পর গাইবান্ধায় কর্মী সম্মেলন করেছে দলটি। এতে যোগ দিয়ে আমির বলেন, শেখ হাসিনা সরকারের আমলে দফায় দফায় অত্যাচার জুলুম হয়েছে। 2006 সালে লগি বৈঠার তাণ্ডব চালিয়ে আওয়ামী লীগ সরকার 54 জন মানুষ খুন করেছে। পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট আলোর মুখই দেখেনি। সমাবেশ উপলক্ষে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দেয়। 15.5 বছর সারা দেশ তুলে ছোপ ছোপ রক্ত আর কাড়ি কাড়ি লাশ। এই দুষ্কর্ম করেছিল তৎকালীন সরকার। এই জন্য তাদের দিকে তীর পড়বে এই ভয়ে তারা কিন্তু রিপোর্টগুলো পেশ করেনি, জনগণকে জানতে দেয় নাই। পৌষের শুরুতেই দেশ জুড়ে জেকে বসেছে শীত। কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় আচ্ছন্ন দিন রাতের বেশিরভাগ সময়। উত্তরাঞ্চলে রাতভর ঘন কুয়াশা আর হিমেল হাওয়া বয়ে গেলেও দিনের চিত্র ভিন্ন। মেঘমুক্ত আকাশে দিনের শুরুতেই দেখা মিলছে সূর্যের, তবে উত্তাপ কিছুটা কম। আবহাওয়া অফিস বলছে, জানুয়ারির শুরুতে বাড়বে শীতের দাপট, আসতে পারে একাধিক শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 9 ডিগ্রি সেলসিয়াস। শুরু হয়ে গেছে বড়দিনের ক্ষণ গণনা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে পাবনার পল্লীগুলোয় উৎসবের আমেজ চলছে। উদযাপনের নানামুখী প্রস্তুতি। গির্জায় আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি সাজানো সহ ব্যস্ত সময় পার করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বড়দিনের ক্যারলে মুখর হবে গির্জা প্রাঙ্গণ, তাই উৎসবের আমেজ শহরে। গির্জা আর খ্রিস্টান পল্লীতে সাজ সাজ রব। যীশু খ্রিস্টের জন্মক্ষণ স্মরণে গোশালা, ক্রিসমাস ট্রি তৈরির কাজ শেষ হয়েছে। পাবনার পল্লীগুলোতে চলছে উৎসবের প্রস্তুতি। বড়দিনের আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে কর্মক্ষেত্র থেকে স্বজনরা ফিরেছেন বাড়িতে। উপহার সামগ্রী কেনার পাশাপাশি যিশুর আগমনী বার্তা ছড়িয়ে দিতে ঘরে ঘরে চলছে কীর্তন। আমরা এর জন্য অনেক প্রস্তুতি গ্রহণ করতেছি, গুড়ি করতেছি, চাইলে করে গুড়ি কুইটা এগুলো আমরা পিঠা বানাবো। একজন এক ডিজাইনের পিঠা বানাবে। যীশু খ্রিস্টের জন্মদিন, ওই জন্মদিনের জন্য সবাই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য সুন্দর করে আমরা এই পবিত্র গির্জাঘরটা আর কি সাজাচ্ছি। যীশু খ্রিস্টের জন্মদিনের জন্য কেক কাটবো, তারপর কীর্তন প্রতিযোগিতা আছে, আমরা কীর্তন প্রতিযোগিতা করব। বড়দিনের আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে জগতের শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা হবে, এমনটাই প্রত্যাশা ধর্মযাজকদের। আমাদের এবছরের মূল প্রার্থনা হচ্ছে এই বিশ্বব্যাপী সমস্ত মানুষ যেন পাপের শৃঙ্খল থেকে মুক্ত হয়, প্রভু যীশু খ্রিস্টের দেখানো সেই আলোর পথেই যেন অনুসারী হয়ে উঠি। বিজয় র্যালি, প্রি ক্রিসমাস, বড়দিন এবং নতুন বছর, এই সমস্ত কার্যক্রম আমরা সুন্দরভাবে করতে যেন পারি, সেই জন্য সকলের সহযোগিতা দরকার এবং প্রশাসন আমাদের সর্বাত্মক সহযোগিতা করছে। উৎসব নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা। পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আমরা পুলিশ মোতায়েন রাখবো এবং আমরা সার্বক্ষণিকভাবে আমরা এর নজরদারি রাখবো, যাতে একটা সুন্দর পরিবেশে এবার বড়দিন পালিত হতে পারে। জেলা প্রশাসনের তথ্য মতে এবার জেলায় 22টি গির্জায় বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হবে। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, বড়দিনের প্রস্তুতির আরো খবর জানবো বরিশাল এবং পাবনার। আমরা শুরুতে যেতে চাই বরিশালে। আমার সহকর্মী কাউসার হোসেন সেখানে রয়েছেন। কাউসার, কয়টি গির্জায় বড়দিনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং যিশু ভক্তদের অংশগ্রহণ কেমন দেখছেন আপনি?
ইশরাত, আগামীকাল 25 ডিসেম্বর যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন, এবং এই বড়দিনকে কেন্দ্র করে বরিশালের যে 6টি গির্জা রয়েছে সেই গির্জাগুলো সাজানো হয়েছে এবং ধীরে ধীরে এই গির্জাগুলোতে যারা যীশু খ্রিস্ট রয়েছেন, যীশু খ্রিস্টের যারা অনুসারী রয়েছেন তারা অনেকেই আসছেন এবং ঘুরে ঘুরে দেখছেন। এবং বলা হয়ে থাকে যে বেথেলহেমের যে গোশালয়ে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন সেই বেথেলহেমের গোশালয়ের আদলেই কিন্তু এই গির্জাগুলোতে সাজানো হচ্ছে এবং যারা যিশুর অনুসারী রয়েছেন সেখানে আসছেন। এবং আমরা যতটুকু জানি বরিশাল নগরীতে 6টি গির্জা রয়েছে এবং 12টি খ্রিস্টান কলোনি রয়েছে যেখানে খ্রিস্টান ধর্মাবলম্বীরা বসবাস করেন এবং 5000 খ্রিস্টান অনুসারী রয়েছেন এবং তারা এই গির্জাগুলোতে যাবেন রাতের বেলা। এবং এই যে বড়দিন উপলক্ষে প্রতিটি গির্জায় কিন্তু সাজানো হয়েছে, পাশাপাশি বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। আমাদের গির্জা থেকে জানানো হয়েছে যে রাত 9টায় এই গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা করা হবে এবং দেশ, জাতি ও বিশ্বের শান্তি কামনা করা হবে। এবং আগামীকাল সকালেও বড়দিনের সকালে এই গির্জাগুলোতে আবারও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে এবং এই প্রার্থনার পরেই যারা আসলে খ্রিস্টান অনুসারী রয়েছে তারা প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাবেন এবং বড়দিনের যে আনন্দ সেটি ভাগাভাগি করে নেবেন। ইশরাত, কাউসার, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার যেতে চাই পাবনায় আমার সহকর্মী কলিট তালুকদার আমার সাথে যুক্ত আছেন। কলিট, উৎসবে কি কি আয়োজন থাকবে এবং কালকের দিনে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে আজকের জন্য, ধন্যবাদ জানাবেন আমাদেরকে। আসলে প্রস্তুতির এখন একদমই শেষ সময় চলে এসেছে আসলে বড়দিন, আর মাঝরাতেই আসলে শুরু হবে সেই বড়দিনের আনুষ্ঠানিকতা। যদি বলি প্রস্তুতি কিন্তু সবকিছু শেষ হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র অপেক্ষা সেই রাত 12টায়। সেই 12টায় পাবনাতে এবার 22টি গির্জায় বড়দিনের যে বিশেষ প্রার্থনা সেই বড়দিন অনুষ্ঠিত হবে। এই 22টির মধ্যে বেশিরভাগ গির্জাগুলোতেই রাত 12টায় উপাসনা শুরু হবে এবং সকালেও উপাসনা হবে। এবং আজকে রাতে সন্ধ্যার পর কিছুক্ষণ পরে শুরু হবে নগর কীর্তন, যে নগর কীর্তন দ্বারা খ্রিস্টের ধর্মে যারা বিশ্বাসী রয়েছে সে সকল বাড়িতে বাড়িতে গিয়ে যে প্রভু যীশু খ্রিস্টের যে জন্মবারতা সেই জন্মবারতা কিন্তু প্রচার করবে বাড়িতে বাড়িতে গিয়ে গানের মধ্য দিয়ে। এই নগর কীর্তন হবার পরে আজকে রাত্রে বিশেষ করে যারা ব্যাপটিস্ট মতো আছেন তারা আগামীকাল সকালে বড়দিনের যে বিশেষ প্রার্থনা সেটি করবে এবং যারা ক্যাথলিক সম্প্রদায়ে আছেন তারা আজকে রাত 12টায় তাদের যে বড়দিনের যে উপাসনা সেটি করবে এবং আগামীকাল সকালেও করবে। এবং সকালে যদি বলি যে পাবনা ব্যাপটিস্ট চার্চ কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, তারা যেমনটি জানিয়েছেন সকাল 9টায় তাদের বড়দিনের যে বিশেষ প্রার্থনা সেটি অনুষ্ঠিত হবে এবং বড়দিনের প্রার্থনার পরে চার্চ প্রাঙ্গণেই রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতিভোজ সহ দিনব্যাপী নানা অনুষ্ঠান। আসলে এইভাবেই বড়দিনটি উদযাপন করবে। কলিট, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।